খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ, নিহত এক, ৩ জনকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। শাপলার দাবি ছেড়ে কোলে নিয়ে ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির। চলতি মাসে চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বিএনপি জামায়াতের সমালোচনা। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাকুলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজধানীর গুলশনে ব্যবসায়ী দবিরুল মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটেনি। 7 জনকে গ্রেফতারের পরও খোলেনি রহস্যের জট। পুলিশের দাবি নেপথ্যে ব্যক্তিবিরোধ। তার সাথে একজন লোকের কিছু পূর্বশত্রুতা ছিল এবং সেই পূর্বশত্রুতার জের ধরে হয়তো বারে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আঘাত করা হয়েছে, তার উপর আক্রমণ করা হয়েছে। বরগুনার প্রভাবশালীর বিরুদ্ধে অপহরণ নির্যাতনের মামলা স্কুল শিক্ষকের একজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে অপর আসামিরা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। খুলনায় ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা। এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। খুলনায় বিএনপি নেতার অফিস। গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায়। স্থানীয়রা জানায়, দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন। রোববার মাগরিবের নামাজের পরও অফিসে যান তিনি। ছিলেন আরও ৮-১০ জন। হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী। এলোপাতাড়ি গুলি আর ককটেলের ধোঁয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো। তারপর দুই রাউন্ড গুলি বাইর হয়েছে। এরপরে অনেকে ভয়তে পালাই গেছে। পালাই যাওয়ার পরে আমিও শাটার টানাই দিছি যে কোনো বিপদ হয়তো হতে পারে। মেম্বার এই রাত্রির বেলায় বসে, দিনে মানে পাওয়া যায় না, তো মেম্বার অফিসে গেছিল মাহফিলের টাকা আনতে। সেই টাকা আনতে যে সেই মাহফিল মানে মেম্বারের সাথে মনে হয় কারো শত্রুতা ছিল। গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা। এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক। ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ। পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত্র ১৫টা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে। স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে হয় ছাদের যে সেন্টারিং পড়ে না, ওরকম শব্দ। বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী, সে আহত এবং মামুনও আহত, চিকিৎসাধীন আছে। ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই, ডাক্তাররা বলছেন। স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানান, মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে। সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের। তবে হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে জানাতে পারেননি কেউ। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ওইখানে
বোমা এবং গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমার অফিসার ইনচার্জকে অবগত করি। অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং ফোর্স সহ পৌঁছাই। সেখানে গিয়ে জানতে পারি ওখানে একটা বোম বিস্ফোরণ সহ কয়েকটা গুলির ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। নিহত মাদ্রাসা শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে। নেতাকর্মীদের বলেন, মনোনয়ন যে পাবে তার পক্ষে কাজ করতে হবে সবাইকে, প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এ সময় তারেক রহমান অভিযোগ করেন, সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে, সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। এ সময় দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করতে তাগিদ দেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান ভূমিকা রাখা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদেরকে সাইবার দুনিয়ায় সক্রিয় হতে তাগিদ দেন। আমাদের একটা স্ট্যাটাস দিলেন, উনি টুইটারে সাধারণত বক্তব্যটা দেয়। আমরা যারা আছি এই সেটা দেখলাম, আমরা কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি, ওনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডের যুগে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফুল না পেলেও প্রতীক হিসেবে শাপলা কলি আদায় করে নিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি, শাপলা কলি নিয়ে আগামী নির্বাচনে বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান তিনি। এদিকে ইসি সিনিয়র সচিব বলেছেন, আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ সময় আরপিও সংশোধন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে ইসি। শাপলা প্রতীক নিয়ে প্রায় 4 মাস এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির। এই নিয়ে আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি। এর মাঝে হঠাৎ করেই শাপলা কলি সহ 20টি প্রতীক যুক্ত করে ইসি। তালিকা থেকে বাদ দেওয়া হয় কলা ও খাট সহ আগের 16টি প্রতীক। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয়, এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে শাপলার বদলে শাপলা কলিকে তালিকায় আনা হয়েছে। যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা শাপলাই চান। কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে ইসিতে যায় এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান শাপলাকলিতে আপত্তি নেই, তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে ইসি। তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না,
তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। পাটোয়ারি জানান আপাতত জোটের চিন্তা করছে না এনসিপি। বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণভোট নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বের অবসান হওয়া প্রয়োজন। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তো আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুই দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। পরে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন ইসি সচিব। জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 18 নভেম্বর। 31 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া আরপিওর খসড়া আবারও সংশোধন হচ্ছে কিনা এমন প্রশ্ন ইসি সচিব বলেন এটি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে, আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে, এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। গণভোট, নির্বাচনী জোট, বিচার, সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। গণপরিষদ গঠন করতে পারতাম এবং গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের। তবে নাহিদের অভিযোগ, এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল। তিনি বলেন এক দল নির্বাচন পেছাতে চায়, আরেক দল সংস্কার। যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এইটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা না, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে। কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি? উত্তরে নাহিদ ইসলাম জানান, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। এককভাবে 300 আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি। নাহিদ ইসলাম জানান, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার। আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য, ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব। এবং জুলাই সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, তাদের চাওয়া প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, মন্তব্য এনসিপি আহ্বায়কের। দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা, না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দাবি জানিয়েছি।
রাজধানীর গুলশানে একটি বারে ব্যবসায়ী দবিরুল ইসলামের মৃত্যুর ঘটনা এখনও রহস্যময়। পুলিশ জানায় বারের বিল দেয়া নিয়ে বিরোধের জেরে দবিরুলের বার পার্টনার তপুর ইন্ধনে ওই বারের স্টাফরাই দবিরুলকে মারধর করেছে। এরই মধ্যে মারধরে অংশ নেয়া তপু, বারের ম্যানেজার, বাউন্সার সহ 7 জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। বারের মধ্যে এক ব্যবসায়ীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ খোদ বারের স্টাফদের বিরুদ্ধে। সিসি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। পুলিশ ও নিহতের পরিবার থেকে জানা যায়, তপু নামে একজন, যিনি দবিরুল ইসলামের পূর্ব পরিচিত। তারা একসাথেই চলাফেরা করতেন। এই তপুর সাথে হাতাহাতি হয় দবিরুলের। তপুর হয়ে বারের মধ্যে মারধরে অংশ নেয় বারের কর্মচারীরা। তারা দবিরুলকে বারের নিচে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রাখেন। পরে গুরুতর আহত দবিরুল ঢাকা মেডিকেলের আইসিইউতে 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান। ঘটনা 14 অক্টোবর রাজধানীর অভিজাত এলাকা গুলশান 1-এ গড়ে ওঠা বিলস আর্ট লাউঞ্জ বারের। ওই জায়গায় যাওয়ার পর আব্বুর অবস্থা খুবই খারাপ, মানে সেন্স নেই, কোনো কথা নেই, নেই, আমরা বুঝতে পারিনি ওনার এই অবস্থা। ওনাকে বললাম আমরা এইভাবে পড়ে রয়েছে, কি হয়েছে? ওনারা বললো সিঁড়ি থেকে পড়ে গেছে। ঘটনার পরপরই বারে ঝুলতে থাকে তালা। গুলশান থানা পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তপু, বারের ম্যানেজার সহ 7 জনকে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল বারটি। হাইকোর্ট থেকে তারা নিয়ে চলতো। এখন কোর্টের বিষয়গুলো হচ্ছে একটু সেনসিটিভ। এখানে তারা এটাকে করতে গেলে হয়তো বা যে কোর্টের আদেশ অবমাননা হচ্ছে, এইসব ধরনের থেকে আমাদের লোকজন দিকে বিষয় একটু কমে করেছে। পুলিশ জানায়, দবিরুলকে মারধরের তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে তপুর সাথে বিরোধ চলছিল দবিরুলের। তার সাথে একজন লোকের কিছু পূর্বশত্রুতা ছিল এবং সেই পূর্বশত্রুতার জের ধরে হয়তো বারে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আঘাত করা হয়েছে, তার উপর আক্রমণ করা হয়েছে। এটুকুই আমাদের কাছে আছে। তারপরেও গ্রেফতারকৃত যারা 7 জন রয়েছে তাদেরকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। দবিরুলের এমন মৃত্যুর পেছনে শুধুই কি বারের বিল নাকি অন্য কিছু জানা যাবে তদন্তে, বলছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড, মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। একজনকে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ উঠেছে, পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান, আবুল কালাম ওরফে নয়া মিয়া, তোতা মিয়া এবং সেলিম তালুকদার। গত 21 অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। 10 লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায়। এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে 80,000 টাকা। নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল। পরে 4 জনকে আসামি করে মামলা করেন তিনি। দরজা খুলছে, ঢুকে আমার ওই ফোনটা নিয়ে নেয়। সারা রাত আমার বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে। এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি করো, তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে, তারপর কোথায় জানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে। সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে। অন্যায় করলে স্কুলের হেডমাস্টার আছে, এলাকার লোক আছে, এরা বিচার করবে। মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম, উনি একটা অভিযোগ করেন তার নিকট 10 লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে। আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। এদিকে ভুক্তভোগী শিক্ষকের মামলার 3 দিন পর অভিযুক্ত তোতা মিয়ার স্ত্রী তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। টাঙ্গাইলের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক হয়েও প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়া, নিয়োগ বাণিজ্য, স্বাক্ষর জাল করে জমি দখল ও অসৎ আচরণ সহ অভিযোগ স্থানীয়দের। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাইদুল ইসলাম। টাঙ্গাইল মধুপুরের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয় 2015 সালের 24 ডিসেম্বর স্কুলটির সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান মাইদুল ইসলাম। এরপর থেকেই মাইদুলের বিরুদ্ধে সিল স্বাক্ষর ব্যবহার সহ নিজেকে প্রধান শিক্ষক হিসেবে এমপিও ভুক্তি করে বেতন ভাতা তুলে নেয়ার অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে তো আসলে এই নিয়োগের ব্যাপারে যে একটা বাণিজ্য, এটাও তার কাছ থেকে বাদ পড়ে নাই আর কি। তার এক আপন বোনকে চাকরি দিছে, এখানে আয়াবদ্ধ চাকরি দিছে, কিন্তু তার বোন দেখা গেছে অনুপস্থিত থেকে এতদিন বেতন ভাউচার এগুলা টাকা তুলে সে সভাপতি সই নকল করে সে এই টাকাগুলো উত্তোলন করছে। নিয়ম অনুযায়ী নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করতে প্রয়োজন 75% জমি। অভিযোগ আছে ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের 50% জমি থাকলেও 25% ভুয়া দলিল বানিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন মাইদুল। এমনকি আবেদনপত্রে ম্যানেজিং কমিটি ও সে সময়কার উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষরও জাল করা হয়। কাগজ উত্তোলন করে জানতে পারলাম, দেখলাম যে আমার আব্বার জাল স্বাক্ষর জাল করা হয়েছে। জাল দলিল করার কারণ থাকে যেখানে আমরা সবাই রাজি আছি, সম্মতি আছি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা জানান এমন কোনো দলিলে স্বাক্ষর করেননি তিনি। একই বক্তব্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তারও। এই ধরনের কোনো প্রত্যয়নপত্র আমার মনে পড়ে না আমি দিয়েছি, আমার মনে পড়ে না। ওই দলিলই তো রেজিস্ট্রি হয় নাই, যেটা সে বানাইছে ফলস। হ্যাঁ, তো আমি দেখি নাই ভাই, পেপারগুলো একটু দেখেন, দেখলে আরো ইয়ে হবে না। তবে সব অভিযোগ অস্বীকার করে মাইদুলের দাবি তিনি ম্যানেজিং কমিটির ষড়যন্ত্রের শিকার। এগুলো কাগজ কলম কোনো প্রমাণ ভিত্তি নাই, এবং কি এগুলো ভিত্তিহীন। ওনাদের ভিত্তিহীন ওই একটা মাত্র কারণেই ওনাকে আমি প্রতিষ্ঠাতা দেই নাই। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালেন অভিযোগের বিষয়টি তিনি জানেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বেশ কিছু আমাদের অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা আছেন তারা সেই তদন্ত করবেন এবং একটি সুষ্ঠু সুন্দর সঠিক একটি তদন্তের মাধ্যমে আমাদের রিপোর্ট তৈরি করা হবে। দ্রুত অনিয়মের তদন্তের পাশাপাশি মাইদুলের অপসারণের দাবি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন। আর ওই ধানটা অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। পানি কিছু নাই ধানের মধ্যে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে, বয়ে যায় ঝোড়ো হাওয়া। এতেই কপাল পুড়েছে কৃষকের, ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানি তো বাড়ানোর পথ নাই। তো 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে, ধানটা ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল, এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি ধানটা নিচ থেকে তুলে, যেন পুনরায় আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ।
কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। কপি টপি এলা যা আছে, খ্যাত ফসল যেগুলা আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রসুন তো 80-90 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি কিনে লাগানো হয়েছে। এই তো এলা সব লস, হাল প্যাট সমস্ত লস। প্রাথমিক হিসেবে বৈরী আবহাওয়ায় উত্তরের বিভিন্ন জেলায় প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্ত সব ফসলই নষ্ট হবে না, তবে কমবে উৎপাদন। যদি আমি ধানের কথা বলি, ধানের প্রায় যেগুলো আপনার শুয়ে পড়ছে তার প্রায় 20% মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবজিতে যেগুলো ডুবে গেছে সেগুলো পুরোটাই ক্ষতি হয়ে যাবে। আর যেগুলো আপনার একটু ভালো আছে, বিশেষ করে বেগুন যেগুলো ভালো আছে সেগুলো হয়তো পুষে নেওয়া সম্ভব হবে। কিন্তু আমাদের যে সরকারি প্রণোদনা কর্মসূচি আমরা প্রায়ই দিয়ে থাকি, সেগুলো থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করব এই সরকারিভাবে। উত্তরের জেলাগুলোতে প্রায় 8 লাখ হেক্টর জমিতে রবি শস্য ও 30 লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকদের বড় ধাক্কা দিয়েছে। কোনো ফসলই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন হিলির চাষিরা। মাঠের পাকা ধান হেলে পড়েছে, অনেক জায়গায় ধান ডুবে গেছে পানিতে। ধান কাটার আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। শঙ্কা দেখা দিয়েছে আশানুরূপ ফলন না পাওয়ার। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের পাঠানো রিপোর্টে বিস্তারিত। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পাকা আমন ধানের শীষে ভরে রয়েছে। কিন্তু হঠাৎ করে কয়েকদিনের টানা বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে, অনেক জমি তলিয়ে রয়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়াতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ জমির পানি কেটে দিচ্ছেন, কেউ আবার হেলে পড়া ধান বেঁধে দিয়ে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছে। বৃষ্টির কারণে বাতাস পানি পড়ে না, ধানটা পড়ে গেছে ভাই। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে। ধানটা ডুবে গেছে। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। স্থানীয়রা বলছেন, একদিকে সার এবং শ্রমিকের দাম বেশি, অন্যদিকে জমিতে পোকামাকড়ের আক্রমণ। এসবের কারণেই মূলত উৎপাদন খরচ আগেই বেড়েছে। তার উপর টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় দিশেহারা তারা। ফলন হবে না, কারণ এই যে কাঁচা ধান পাকেনি, পানিতে পড়ে আছে। রোগবালাই এবার বেশি ধানের, কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে স্প্রে করা হয়েছে। এখন ফসল কাটবো, ঘরে তুলবো এই আশায় রাখি। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টির পানিটা খুব বেশি হয়ে গেছে। তাহলে কাটে কুটে না দিলে পরে হবে না, তো আবার বাঁচে দেওয়া লাগবে, বাঁচে না দিলে ধান পাবো না। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, আবহাওয়া অনুকূলে এলে চাষিরা খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন। 2-1 দিনের মধ্যে আবহাওয়া আসলে ভালো হয়ে যাবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার যে পূর্বাভাস আছে, সেক্ষেত্রে আশা করছি যে আমাদের যেই আক্রান্ত জমিগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুতই আসলে রিকভার করা যাবে। এবং আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ, যে যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। হাকিমপুর উপজেলায় এবার 8118 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। খাগড়াছড়ির মহালছড়িতে জরাজীর্ণ এক সেতুর কারণে জনদুর্ভোগ চরমে। দুপাশে ভেঙে পড়া সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। গাড়ি চলাচল বন্ধ, ব্যাহত হচ্ছে রোগী ও পণ্য পরিবহন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। দুই পাশে কাঠ দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। সেতুর নিচের পলেস্থরা খসে পড়ে বেরিয়ে এসেছে রড, কংক্রিট। মহালছড়ি সিঙ্গি নালা সড়কের কাপ্তাই পাড়া সেতুর এমন বেহাল দশা। লোকজন কোনো মতে ঝুঁকি পার হলেও যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ।
গাছ নিয়ে যাব, ধান নিয়ে যাব, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাব, এটাই সমস্যা। এখানে বড় যানবাহন যাওয়ার কোনো ব্যবস্থা নাই, অনেক কষ্ট আর কি। এগুলা যাইতে আইতে অনেক, ছোট গাড়ি যাইতে হয়, বড় গাড়িও যাইতে পারে না, প্রায় 2 বছর অবধি। রাস্তা ভেঙে পড়ার পর আমাদের যাতায়াতে অসুবিধা, মানে মালামাল আনতে পারি না। কবে হবে তা তো বলতে পারতেছি না, কিন্তু হবে শুনতেছি, কিন্তু আমাদের এখানে গাড়ি চালাতে কিন্তু ভয় করে। মহালছড়ি উপজেলা সদরের সাথে সিঙ্গিনালা, মোবাছড়ি ইউনিয়ন ও আশেপাশের কয়েকটি এলাকার সড়কের সাথে কাপ্তাই পাড়ার ছোট্ট সেতুটি সংযুক্ত। কয়েক যুগ আগে নির্মিত সেতুটির দুপাশের সংযোগস্থল ভেঙে পড়ায় কাঠ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। একটা জরুরি রোগী হয়, রোগীগুলো আনতে পারে না, মানুষের স্কুলে যাতায়াত কষ্ট। এই ব্রিজটা ভেঙে যাওয়াতে কিন্তু এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছেন। কাপ্তাইপাড়া ব্রিজ যেন তাই তাড়াতাড়ি মানে মেরামত করা হয়। মালামাল ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছে, বাজারে আসা যাওয়া খুব বিঘ্নিত হচ্ছে। সেতু সংস্কারের দরপত্র প্রক্রিয়াধীন উল্লেখ করে এলজিইডি বলছে, নকশা জটিলতায় আটকে আছে কয়েকটি সেতুর কাজ। আমরা আপ করার জন্য কিছুটা আপ করার জন্য ফেরত পাঠাই এবং অনুমোদন চলে আসে। বর্তমানে দরপত্র প্রক্রিয়াধীন আছে, ওসিডি শুরু করব কাজটা। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট। এর বাইরে আছে অটোরিকশা দৌরাত্ম্য। প্রশাসন বলছে, ডাম্পিং স্টেশন নির্মাণের পরপর শুরু হবে যানজট মুক্ত করার কাজ। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে বেগমগঞ্জের চৌমুহনী বাজার 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘণ্টা। এ পথেই চলাচল লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বরিশাল সহ 13 জেলার যানবাহনের। কিন্তু সড়কটি দখল করে জাঁকিয়ে বসেছে ভ্রাম্যমাণ বাজার। বিক্রি করা হচ্ছে শাক, সবজি, মাছ, এমনকি জুতা পর্যন্ত। নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন। ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে। তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায়, তাহলে কি রাস্তায় তো যানজট আরো বেশি হওয়ার কথা। ফুটপাত ছাড়িয়ে ভ্রাম্যমাণ দোকান দখল করেছে মূল সড়কেরও একটি লেন, আরেকটি লেন দখল করেছে অবৈধ অটোরিকশা। সড়কের প্রায় মাঝখানে চলছে বাহারি পণ্যের বিক্রি, আর টোলের ভোগান্তি তো আছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন আছে যে রাস্তার উপরে কোনো টোল চাঁদা আদায় করতে পারবে না। আমাদের এখানে অহরহ একটা পয়েন্টে 2-3টা লোক দাঁড়ায়, গাড়ি আটকায়, চাঁদা উঠায়। এ পথের যানবাহন চালকেরা বলছেন, কয়েক মিনিটের পথ পার হতেই পেরিয়ে যাচ্ছে দীর্ঘ সময়, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। জন্য কারণে আমরা যাত্রী করে ঠিক মতন পৌঁছাইতে পারি না, আমরা ঠিক মতন যাইতে পারি না, আমাদের টাইম মেনটেন করতে পারি না। ফাঁকা থাকতো তাহলে আমরা 2-3 মিনিটের মধ্যে চৌমুহনী চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে প্রায় 45 মিনিট 1 ঘন্টা সময় লেগে যায়। প্রশাসন বলছে, ডাম্পিং স্টেশন নির্মাণ শেষে চলবে উচ্ছেদ কাজ, কমবে যানজট। এই গাড়িগুলো ডাম্পিং করার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন প্রস্তুত করছি। অলরেডি পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবৈধ হকাররা যে রাস্তার মাঝখানে ভ্যানে করে যে ব্যবসা পরিচালনা করে, সেই ভ্যান গাড়িগুলো জব্দ করা সহ বাজেয়াপ্ত করা সহ অন্যান্য সকল কার্যক্রম আমাদের গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ওভারব্রিজ নির্মাণ হলে কমতো সড়কে চাপ। অবৈধ বাজার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, এবার একটু ইলিশের বাজারের খবরাখবর জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল সাহাব বিকাশ। জুয়েল, আপনি ভোলার তুলাতুলি ঘাট থেকে বলছেন, বাজারে একটু ইলিশের সরবরাহ এখন কেমন একটু জানাবেন, আর দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটাও একটু জানাবেন। আসলে ইলিশের নিষেধাজ্ঞা কিন্তু শেষ হয়েছিল গত 25 অক্টোবর। এরপর থেকে কিন্তু জেলেরা ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে কিন্তু মাছ শিকারে যায়, এবং এখন আমরা যেই ঘাটটিতে রয়েছি এটি ভোলা সদরের খুব কাছে, শহরের খুব কাছের তুলাতুলি যে মৎস্যঘাট, সেখানে কিন্তু রয়েছে। এবং সেই ঘাটে আমরা সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি যে জেলেরা কিন্তু নদী থেকে ইলিশ শিকার করে এই ঘাটে এনে কিন্তু বিক্রি করছেন, এবং ইলিশের সরবরাহ বেশ একটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে আমরা জেলেদের সাথে কিন্তু কথা বলেছি, জেলেরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা নিষেধাজ্ঞার পরে যে পরিমাণ ইলিশ পাচ্ছেন তা আসলে তাদের আশানুরূপ নয়। তারা কিন্তু আরও আশা করেছেন যে আরও ভালো পরিমাণ ইলিশ পাবে, কিন্তু তা যা পাচ্ছেন তা তো তারা মোটামুটি খুশি। 1 কেজি 900 গ্রামের সাইজের ইলিশের পরিমাণ খুবই কম, এবং
বেশিরভাগই কিন্তু ছোট সাইজের ইলিশ ঘাটে এনে বিক্রি করছেন এবং ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও কিন্তু রয়েছে, পোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের নদীর কিন্তু মাছ এই ঘাটে কিন্তু বিক্রি হচ্ছে, ঘাটের মাধ্যমে কিন্তু বিক্রি হচ্ছেন। আমরা যে ঘাটের আড়তদার রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছি। আড়তদাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু বর্তমানে ইলিশের দাম বেশি রয়েছে, আর বেশি থাকার কারণ হিসেবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নিষেধাজ্ঞা কয়েকদিন আগে, যার কারণে তাদের যে চাঁদপুর, ঢাকা এবং বরিশালের যে সকল আড়ত রয়েছে সেগুলোতে কিন্তু চাহিদা অনেক বেশি এবং তারা যে সেগুলোতে কিন্তু চাহিদা অনেক বেশি এবং তারা যে দাদনে যাদেরকে দিয়েছেন এবং তাদের যে একটা টার্গেট রয়েছে সেই টার্গেট এখন পর্যন্ত পূরণ হয়নি, যার কারণে তারা কিন্তু এই দাম একটু বেশি রয়েছে। তো যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে 1 কেজি ওজনের যে সকল ইলিশ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2500 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং 1 কেজি নিচে যে সকল ইলিশ রয়েছে অর্থাৎ 900 গ্রাম পর্যন্ত যে সকল ইলিশ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2200 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছেন। এবং জেলেরা নদীতে এখনও কিন্তু রয়েছে, যে সারা রাত তারা মাছ শিকার করেছেন এবং এখনও কিন্তু অনেক জেলে রয়েছে নদীতে। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে অনেক জেলে কিন্তু ঘাটে চলে আসছেন এবং অনেকে কিন্তু মেঘনা নদীতে কিন্তু এখনও মাছ শিকার করে যাচ্ছেন এবং তারা এই যে আমরা ঠিক সামনে একটি মাছ ধরা ট্রলার দেখতে পাচ্ছি, সেই ট্রলারও কিন্তু বেশ একটা ইলিশ কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই ট্রলারে কিন্তু যেই জেলেরা রয়েছেন, যে 7-8 জন জেলে রয়েছে, তারা কিন্তু বেশ একটা ইলিশ কিন্তু নিয়ে এসেছেন। এবং মৎস্য কর্মকর্তার সাথে কিন্তু কথা বলেছি, তিনি জানিয়েছেন যে নিষেধাজ্ঞার পরে জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশই কিন্তু তারা তাদের জালে ধরা পড়ছেন এবং এতে করে তাদের যে বিগত দিনে যে ধার দেনা এবং যে সমস্যা হয়েছিল সেটি কিন্তু পুষিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সোহার, জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। রোববার দিবাগত রাতে অনুভূত হয় 6.3 মাত্রার কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে স্থানীয় সময় রাত 12:59 মাজারি শরীফ শহরের কাছে খোলুম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা 28 কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। এখনও হতাহত কিংবা ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গত 31 আগস্ট দেশটিতে আঘাত হেনেছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। 6 মাত্রা ভূমিকম্পে প্রাণহানির শিকার হয় 2200 জনের বেশি মানুষ। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে প্রায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। 1900 সাল থেকে 7 মাত্রার বেশি 12টি ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর পূর্বাঞ্চলে। মিশরের ইতিহাস আর সভ্যতার মহিমা নতুন করে ধারণ করছে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। বহু বছর ধরে নির্মাণ শেষে অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে ঐতিহাসিক কেন্দ্রটি। এই জাদুঘরে রয়েছে প্রায় 1 লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা জানান দিচ্ছে মিশর কেবল প্রাচীন নয়, চিরন্তনও। হাজার বছরের পুরনো গিজার গ্রেট পিরামিডের পাশেই দাঁড়িয়ে অত্যাধুনিক আরেক বিস্ময়, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। প্রায় 5 লাখ বর্গমিটার আয়তনের এই স্থাপনাটি মিশরের অতীত ও বর্তমানকে গেঁথেছে এক সূত্রে। বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে যাত্রা শুরু করা এই মিউজিয়ামে আছে প্রায় 1 লাখ প্রত্নবস্তু, যা দেশটির প্রাক রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান সভ্যতা পর্যন্ত প্রায় 7000 বছরের ইতিহাস তুলে ধরেছে। সম্প্রতি জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই প্রত্নতাত্ত্বিক মহাকেন্দ্র। অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে ছিল উৎসবের আমেজ। ড্রোন শো আর আতশবাজির পাশাপাশি ছিল ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা। গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘরের উদ্বোধনের সাথে সাথে আমরা এই প্রাচীন জাতির বর্তমান এবং ভবিষ্যতের ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখছি, কারণ এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর যা একটি সভ্যতার ঐতিহ্য তুলে ধরেছে। বিশ্বের জন্য এই জাদুঘর মিশরের পক্ষ থেকে একটি উপহার, যা 7000 বছরেরও পুরনো মানবজাতির ইতিহাসকে জানার ও দেখার সুযোগ করে দেবে।
গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে রাজা তুতেনখামের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন। এর মধ্যে রয়েছে তার সোনার মুখোশ, সিংহাসন, রথ সহ ৫,৫০০টিরও বেশি নিদর্শন। প্রায় $১২০০ কোটি ব্যয়ে নির্মিত এই জাদুঘর বছরে ৮০ লাখ দর্শনার্থীকে আতিথ্য দেবে বলে আশা করা হচ্ছে, যা সংকট পরবর্তী মিশরীয় পর্যটনে বড় ধরনের গতি আনবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।